স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জেনে নেই আরেকবার। কড়া নিরাপত্তার মধ্যে তুরাগ নদের তীরে প্রথম দফার বিশ্ব ইজতেমা শুরু, লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, নির্বাচনকালীন সরকার গঠনের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান। সাম্প্রদায়িকতার কাছে নথি স্বীকার করেই পাঠ্য বইয়ে বিষয়বস্তুর রদবদল, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদরা। সাকিব মুশফিকের রেকর্ড জুটিতে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও বাংলাদেশের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি সাকিবের। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। ভাষার জন্য জীবন দেয়া জাতির মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে বাঙালি। সেই ভাষার মাস আগামী ফেব্রুয়ারি। আমরা গান গাই, ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ ভুলিনি আমরা। আর 1952 সালের যে ভাষা আন্দোলন, তারও স্লোগান ছিল সর্বস্তরে বাংলা চাই। কিন্তু 52 সিরিবে যে গণ অভ্যুত্থান আর 70-এর নির্বাচনের পরে স্বাধীনতা চেতনায় যে মুক্তিযুদ্ধ, তারও বিজয় শেষ করে 45 বছর কেটে গেছে। কিন্তু সর্বস্তরে বাংলা ভাষার দাবি কি অর্জিত হলো যখন বাঙালির হাতে এলো সরকার পরিচালনার দায়িত্বভার? শুধু সর্বস্তরে বাংলা ভাষা চালু তাই নয়, ভাষার মান উন্নয়ন, ভাষা নিয়ে গবেষণা, মাতৃভাষায় সর্বোচ্চ শিক্ষা, এমনকি আদালত ও প্রশাসনে বাংলা ভাষার ব্যবহার কতটা গুরুত্ব দিচ্ছি আমরা? ফেব্রুয়ারি ভাষার মাসে যত আলোচনা হয়, যত বক্তৃতা আমরা দেই, তার সবই ভুলে যাই এর পরপরই। আর সে কারণেই আমরা এবার জানুয়ারিতেই সেই আলোচনার সূত্রপাত করেছি। টানতে চাচ্ছি উপসংহার, একটি সুপারিশ তৈরি করার লক্ষ্যেই আমাদের এবারের বিষয় সর্বস্তরে বাংলা, স্লোগান নাকি বাস্তবতা। আর এ নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর এমিরিটাস অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনি ইতিহাস বিভাগ থেকে অবসর নিয়েছেন, তবু আছেন আমাদের সঙ্গে। আজকে এই আলোচনায় আপনিও থাকবেন আমাদের সঙ্গে। আমরা উপসংহারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহ থেকে আমরা এই ধারাবাহিক আলোচনার সূচনা করেছি। গত সপ্তাহগুলিতে আমাদের স্টুডিওতে ছিলেন অতিথি হিসেবে, আলোচনা করেছেন অধ্যাপক ডক্টর মনসুর মুসা, অধ্যাপক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক আব্দুল মান্নান, ছিলেন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ডক্টর সাদাত হোসেন এবং এনআই খান। আজকের আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেব সেই সব আলোচনার অংশবিশেষ। চতুর্থ তফসিল, এই চতুর্থ তফসিলের 150 অনুচ্ছেদের 3(ক)(9) ধারা সংযোজিত হলো এবং সেখানে একটি আত্মঘাতী কথা লেখা হলো। এই প্রথম শুরু হলো। আত্মঘাতীটা কি? বলা হলো বাংলা সংবিধান এবং ইংরেজির সংবিধানে এই দুটোর মধ্যে কোনো কিছুর ব্যাখ্যা নিয়ে, শব্দগত বোঝা নিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তখন ইংরেজি ভাষায় লিখিত সংবিধানের এটি প্রথম এটা গণ্য হবে এবং প্রাধান্য পাবে। এই শব্দটি আছে, প্রাধান্য পাবে। প্রায় 250 বছর ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে একটি ভাষা, যেটাকে আমরা ইংরেজি ভাষা বলি, সেই ভাষাটি এই সমস্ত রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়েছে এবং সেই ব্যবহারটাকে যদি আমি রূপান্তর করতে না পারি বাংলায়, তাহলে তো বাংলা চালু করা যাচ্ছে না। বাংলা ভাষা পৃথিবীর সমৃদ্ধ ভাষাগুলির অন্যতম এবং এখানে আমাদের অনেক শ্রুতিমধুর, অর্থবহ বহু শব্দ আছে, যে শব্দগুলো একই সঙ্গে ছবিকে ধারণ করতে পারে, আমাদের আবেগকে বহন করতে পারে, আমাদের পঞ্চেন্দ্রিয়কে স্পর্শ করতে পারে। শুধু বিশ্ববিদ্যালয় না, আমরা তো বিশ্ববিদ্যালয় বলে বলছি, আমি বলবো যে প্রত্যেকটি ক্ষেত্রে, স্কুল হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, যেখানে হোক, তাকে বাংলা ভাষা পড়তে হবে, তাকে দেশের ইতিহাস জানতে হবে। এই দেশের সাধারণ মানুষ বাংলায় কথা বলবে, কিন্তু যারা উচ্চ শ্রেণীর লোক, শাসক শ্রেণীর বুদ্ধিজীবী, তারা তো ইংরেজির দিকে ঝুঁকে যাচ্ছেন। আরবি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান একটা বিদেশি ভাষা, ইন্দোনেশিয়ান ভাষাটা একটা বিদেশি ভাষা হইতে পারে, স্প্যানিশ ভাষা বিদেশি ভাষা, কিন্তু ইংরেজি পুরো বিদেশি ভাষা নয়। ইংরেজি হচ্ছে একটা প্রযুক্তি বা টেকনোলজি। আমাদের যেসব ইনস্টিটিউশন, তার ভিতরে
বড় একটা ইনস্টিটিউশন হচ্ছে আমাদের উচ্চ আদালত, কিন্তু সেখানে অনেক দিন থেকেই বাংলা ছাড়া লেখা হয়, এটা কিন্তু অনেকেই বলছেন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা উদাহরণ, অন্যের জন্য অনেকেই প্রশ্ন করেন কিন্তু হয়তো কন্টেম্পটের জন্য এটা বলেন না বা ভয় পান। সেটা হচ্ছে যে উচ্চ আদালতে তো মানে না, এই যে আইন তৈরি হয়েছে সেটা মানে না প্রথমত। আমরা আলোচনা যাচ্ছি আমাদের বিষয়বস্তু সর্বস্তরে বাংলা, স্লোগান নাকি বাস্তবতা। আমি স্যার অধ্যাপক সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে যদি আমরা একটি উপসংহার টানতে যাচ্ছি, এটা কি স্লোগানেই থাকবে নাকি আমরা সন্তুষ্ট? আপনি কি সন্তুষ্ট যে বাংলাদেশে আমরা এই ৪৫ বছরের স্বাধীনতার পরে বাংলা ভাষার যথার্থ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারলাম, বা কোথায় আটকে গেলাম? না, মোটেই সন্তুষ্ট না। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি তো আছে সংবিধানে, কিন্তু এটা রাষ্ট্রের ভাষা হয়নি। অর্থাৎ রাষ্ট্রের যে ধরুন বিচার বিভাগ, সেখানে সর্বোচ্চ আদালতে এটা ব্যবহার করা হচ্ছে না, এবং এইটা একটা নিদর্শন। আবার দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যারা কর্ণধার তারাও নিজেদের আচার আচরণে কথাবার্তার সময় পারিবারিকভাবে বা সামাজিকভাবে এই ভাষা ব্যবহার করেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা একেবারে সর্বস্তরে এবং সর্ব শাখাতে এইটা হওয়ার কথা ছিল বাংলা, সেটা আমরা করতে পারিনি। আসলে এইটা তো চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। এখন আপনি এই সাথে সাথে প্রশ্নটা উঠবে যে এই প্রশ্নটাকে এখনই আমি যাব না পরে যাবো, কেন এটা হচ্ছে না। এখন কথা এই যে যদি আমি ইতিহাসের দিকে তাকাই, যে বাংলা ভাষা মাতৃভাষা এটা কেন প্রচলন হয়, ব্রিটিশ আমলে কেন হয়নি? রাষ্ট্র এর বিরোধিতা ছিল। পাকিস্তান আমলে কেন হয়নি? রাষ্ট্র এর বিরোধিতা, বাংলা ভুলিয়ে দিতে চেয়েছিল, রোমান হরফে বাংলা লিখতে চেয়েছিল, এবং রাষ্ট্রভাষা উর্দু করে দেবে এবং নিষিদ্ধ করে দেবে, নানান রকম যন্ত্রণা করছিল। এখন বাংলাদেশ আমলে কেন আমরা পারছি না? এখন তো যন্ত্রণা করা কেউ নাই, রাষ্ট্র তো এর বিরোধিতা করার কথা না। কিন্তু সত্য হচ্ছে এই যে রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু আগের মতনই মানসিকতা, অর্থাৎ দেখা যাচ্ছে আমি এখন যেটা করব যে বাংলাদেশে ওই যে ব্রিটিশ আমল, ওই যে পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল, এর মধ্যে একটা মিল আছে, সামঞ্জস্য আছে। সেটা হলো পুঁজিবাদী ব্যবস্থা। ব্রিটিশ আমলে এটা ছিল এক ধরনের পুঁজিবাদ, পাকিস্তান আমলে এটা বিকশিত হচ্ছিল, আজকে বাংলাদেশে এই পুঁজিবাদ বিকশিত হচ্ছে। এবং এই পুঁজিবাদ যে কাজটা করে সেটা হচ্ছে পুঁজিবাদের ভাষা কিন্তু বাংলা না। বিশ্বায়ন, যাকে আমরা পুঁজিবাদকে এখন বিশ্বায়ন বলে বলছি, সেটার ভাষা বাংলা না, সেটার ভাষা ইংরেজি। কাজে অন্য বিদেশি ভাষাও চলবে না, ইংরেজি ভাষাই চলছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে শ্রেণী বিভাজন। এই যে পুঁজিবাদ শ্রেণী বিভাজন তৈরি করেছে, এই শ্রেণী বিভাজনই কিন্তু ভাষা ব্যবহারের অন্তরায় হচ্ছে। এখন যারা বিত্তবান তাদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়ছে, তারা পারিবারিকভাবে সামাজিকভাবে ইংরেজি ব্যবহার না করলেও মিশ্রিত ভাষা ব্যবহার করেন, মিশ্র ভাষা ব্যবহার করেন, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলেন, এবং এটাকে বাংলা ভালোভাবে শুদ্ধভাবে না বলাটাকেই তারা তাদের আভিজাত্যের নিদর্শন বলে মনে করেন। এটা আগেও ছিল, এখনও আছে। কাজেই এই যে শ্রেণী বিভাজন, এই শ্রেণী বিভাজনের মধ্যেই আমরা পড়ে গেছি। এখন মধ্যবিত্তরই এখন বাংলা ব্যবহার করার কথা। আর এই শ্রেণী বিভাজনের সাথে তিন ধারার শিক্ষা জড়িত। এখন ধরুন মাদ্রাসা শিক্ষা, যে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কাজেই এইখানে তো মূল জায়গাটাতে বাংলা ভাষা আছে, আধা ইংরেজি আধা বাংলা আছে, আধা বাংলা আছে, ইংরেজি ভার্সন আছে, ইংরেজি ভার্সনে বাংলা ইংরেজি ভার্সনে বাংলা ইংরেজি ভার্সনে পড়ছি। কাজেই ওই জায়গাটাতে দাঁড়ালো এই যে এই শ্রেণী বিভাজনই হচ্ছে এই অন্তরায়। মূল শত্রু কে তাহলে? ভাষার শত্রু হচ্ছে পুঁজিবাদ। এবং সারা পৃথিবীতেই দেখবেন আপনি যে ভাষার যে আধিপত্য, সেই আধিপত্যটা পুঁজিবাদকে ভিত্তি করেই চলছে, আমাদের দেশেও চলছে। তো ওই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে, মানে শত্রুটা চিহ্নিত করতে হবে, শত্রু চিহ্নিত সেভাবে। হ্যাঁ, এবং আমরা রোগ দেখলে কুলাবে না, রোগের কারণ দেখতে হবে। রোগের উপসর্গগুলো আমরা দেখছি, লক্ষণগুলো আমরা দেখছি, কিন্তু মূল কারণটা হচ্ছে পুঁজিবাদের অব্যাহত বিকাশ, এবং সেই বিকাশ বাংলার মিত্র শক্তি না। এই বিকাশ আগেও হচ্ছিল, তখনও মিত্র ছিল না, এখনও মিত্র। তাহলে কি স্যার আমরা তো এই বড়, যদি যে শত্রুর কথা বললেন সেটা একটা বড় শক্তিশালী শত্রু, তার মানে কি আমরা এত বছর পরেও এই আলোচনা করছি এই জন্যই যে কিছুটা শ্লাঘার সঙ্গেই যে আসলে তো পারিনি আমরা?
হ্যাঁ, আমরা কিন্তু কি তাহলে আরো পুঁজিবাদ যদি না, শক্তিশালী হয় এখন আমরা তো- কি আরো পারবো না? না, সেটা তো পুঁজিবাদী দেশগুলোতেও তাদের মাতৃভাষার চর্চা আছে তো, আচ্ছা, হ্যাঁ, তাই তাহলে না? আমাদের কি সব আছে? দেশেই আছে, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে নেই। কেননা আমাদের দেশে যে পুঁজিবাদ সেটা একটা অন্য ধরনের পুঁজিবাদ, এটা একটা আধিপত্য অনুগত পুঁজিবাদ আমি বলতে পারবো, যেটা বিশ্ব পুঁজিবাদের সাথে অনুগত রয়ে গেছে, এবং এই শ্রেণী বিভাজনটা এমন উৎকট এখানে যেটা অন্য কোথাও নাই। কাজে অন্য জায়গাতে যেখানে একটা ভাষাকে মাতৃভাষার মাধ্যমে সমস্ত কিছু চলছে, আমাদের চাইতেও কম সংখ্যক জনসংখ্যা যেখানে মানুষ তারাও করছে, আমরা সেটা করতে পারছি না। কেননা আমরা ওই যে পুঁজিবাদের যে শ্রেণী বিভাজনটা সেটা এত প্রকট আমাদের এখানে যে ওইটা অন্তরায় হয়ে রয়েছে। আর বিশ্বের যে পুঁজিবাদী আধিপত্য তার অধীনে আমরা থাকায় আমরা মনে করছি যে ওই যে পুঁজিবাদের যে ভাষা সরকারি ভাষা সেটা এখন ইংরেজি। কাজেই ওর সাথে যদি আমরা যুক্ত হতে পারি তাহলেই আমরা আধুনিক হচ্ছি, উন্নত হচ্ছি, বিশ্বের সঙ্গে আমাদের যুক্ত হচ্ছি, সেই তৃপ্তি নিয়ে আমরা ইংরেজি আন্তর্জাতিক হচ্ছি, আমরা এটাগুলো ভাবছি। অধ্যাপক সুজান হোসেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, বাংলা একাডেমিতে ছিলেন, আমাদের অন্যতম মননের জায়গায় ছিলেন, এবং আমরা স্বাধীনতার পর বাংলা উন্নয়ন বোর্ড এবং বাংলা একাডেমি একীভূত করে একটি কাজ শুরু হয়েছিল, এবং তারপর অনেকটা বছর। এবং আমি যদি আরেকটু দৃষ্টি আকর্ষণ করি, আপনি যদি মিলিয়ে বলেন একটু, যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার 16 বছর পরে 1987 সালে গিয়ে আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইনও করেছিলাম। আর তারও প্রায় অনেকটা বছর কেটে গেছে। এখন 35 বছরে এসে আমরা আলোচনা করছি যে স্লোগান নাকি বাস্তবতা। আপনি কি মনে করেন? প্রথমত আইনের কথা আপনি বললেন, আইনটি অনেকটাই লোক দেখানো। কারণ আইনটি হয়েছিল কখন? যখন অবৈধ সামরিক স্বৈরাচারী শাসক দেশটিকে শাসন করছিলেন। সেই সময় অবশ্য ধর্ম রাষ্ট্রধর্ম হয়েছে, অর্থাৎ অবৈধতাকে বৈধ করবার জন্যে অনেকগুলো কাজ হয়েছে, তার মধ্যে ঐকান্তিকতা ছিল না। ধর্ম যখন রাষ্ট্রধর্ম হয়, ইসলাম ধর্ম, সেটিও যেমন একটা লোক দেখানো, এক ধরনের প্রহসন আর কি, তেমনি সর্বস্তরে বাংলা প্রচলনের যে আইনটি সেটিও লোক দেখানো। আমার তো স্পষ্ট মনে আছে যে 1971-এর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু নিজেই ঘোষণা দিয়েছিলেন দেশ স্বাধীন হবার পরে সর্বস্তরে বাংলা চালু হবে। ওটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। কিন্তু আপনার প্রশ্নটা ছিল যে স্লোগান না বাস্তবতা। আমি একটু মিশ্র দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নের উত্তর দেব। প্রথমত, এটা স্লোগান রয়ে গেছে, কারণ জীবনের সর্বস্তরে বাংলা চালু হয়নি, এক। দুই, যতটুকু বাংলা চালু হয়েছে ততটুকু কিন্তু সেই শুদ্ধ বাংলা নয়, সমস্যাটা রয়ে গেছে। আমরা শিক্ষিত মানুষেরাও যারা বাংলা ভাষা নিয়ে লেখালেখি করছেন বাংলা ভাষাতে, তাদের বাংলাতেও শুদ্ধ বাংলার যথেষ্ট অভাব রয়ে গেছে। আমি শুদ্ধতায় বিশ্বাসী, তাই ইংরেজি হোক বাংলাই হোক, সেই শুদ্ধতা কিন্তু এখন নেই। এবং তৃতীয় আর একটা দৃষ্টিকোণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বাংলা তো হয়ইনি, ইংরেজিও শিখতে পারেনি। তথাকথিত ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ছেলেমেয়েরা শিখে বেরিয়ে আসে, তাদের কথা শুনলে, তাদের খাতাপত্র পড়লে মনে হয় না যে তারা ইংরেজি শিখেছে। বাংলার অবস্থা তো অবর্ণনীয়। যারা মাতৃভাষা বাংলায় পড়ছে, লিখছে, বলছে, অবর্ণনীয়। এবং এই ব্যাপারটা কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু হয়েছে। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, আওয়ামী শব্দটা তো বাংলা নয়, লীগ শব্দটাও তো বাংলা নয়। তাতে করে মুক্তিযুদ্ধ বাংলা বা বঙ্গবন্ধুর এই কথা বলতে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা হয়নি, কিন্তু ওটা তো বাংলা নয়। আচ্ছা, বাংলা আবার সমস্যা হচ্ছে, আপনার কাছে দেখছি আমাদের দেশের সংবিধানে একটি কপি আছে, ওখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, তাই না?
গণপ্রজাতন্ত্র শব্দটির নিহিতার্থ কি? গণ মানে মানুষ, প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র। তাহলে মানুষ, বাংলাদেশের মানুষ বা নাগরিক হয়ে গেল প্রজা। এখন প্রজা কোথায় থাকে? যে দেশে রাজা আছে, যেখানে জমিদার আছে। আর প্রজা কি? প্রজার কোনো অধিকার নেই, সে নত জানু রাজার কাছে, জমিদারের কাছে। কিন্তু সংবিধানেই লেখা আছে জনগণই রাষ্ট্রের মালিক। 57 অনুচ্ছেদে তাই স্পষ্ট করে বলা আছে। এটা কোন ধরনের বাংলা হলো? এই একটা ব্যাপার আছে। আচ্ছা, তো এখন আদালতকে আমরা চিহ্নিত করি যে তারা এখনো ইংরেজি চর্চা করছে, এবং তাদের সম্পর্কে অনেক কথা বলা হলেও কোনো কর্ণপাত তারা করেনি আর কি। এবং অনেক বিচারপতি অবশ্য বলেছেন যে বাংলায় রায় লেখারও চেষ্টা হয়েছে, লেখা হয়েছে এবং লেখা যায় তবু, কিন্তু ইংরেজিতে লেখা রায়, আমি কিছু কিছু রায় পড়েছি, ইংরেজি ভাষা যথেষ্ট সমস্যা আছে। তো সেই জন্য আমার এই পর্যায়ে উপসংহারটি হচ্ছে যে আমরা কিন্তু কিছুই পারিনি। আমি মনে করছি যে বাংলাদেশে একটা বড় সংকট এখন, যে আমরা একটা ভাষা প্রতিবন্ধী জাতি। আমরা বাংলার চর্চাও করলাম না, ইংরেজি যতটুকু করলাম, স্যার যেটা বলছেন যে পুঁজিবাদের ভাষা যথার্থই আধিপত্যের ভাষা, কিন্তু সেটুকু তো রপ্ত করতে পারেনি। এখন পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 400 কোটির বেশি ইংরেজিতে ভাব বিনিময় করে। এখন ওটা আধিপত্যবাদেরই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে উঠে এসেছে, কারণ ইংরেজি ভাষা ভিত্তিক সাম্রাজ্যবাদ পৃথিবীর প্রায় তিন ভাগে গ্রাস করেছিল এক সময়। সেই সুবাদে এই ভাষার সম্প্রসারণ হয়েছিল। তো এখন রাষ্ট্রের শীর্ষস্তর থেকে কিন্তু বাংলা ভাষার দুর্গতি চলছে। এবং আমার একটা অভিজ্ঞতা আছে, যেহেতু আমার পরিচয় দিকে আপনি উল্লেখ করেছেন যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ওই সময় সচিবালয় থেকে বা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন সরকারি সংস্থা থেকে যে চিঠিপত্র পেতাম, বাংলায় চিঠি আসতো, সেই চিঠিগুলো অনেক চিঠিরই বাক্যের মর্মার্থ উদ্ধার করা আমার পক্ষে কঠিন হতো। আমি আবার ফোন করতে হতো সংশ্লিষ্ট কর্মকর্তাকে যে ভাই একটু বুঝিয়ে দিন এই বাক্যে আপনি কি বলতে। বাংলায় তো স্যার লেখা, তো ইংরেজিতে তো নথিপত্র এখন লেখা হয় না, নোটও লেখা দেওয়া, নোটও দেওয়া হয় না। আমি সেই জন্য বলছি যে আমরা বাংলা চালু করতে গিয়ে কোন বাংলা করছে। আচ্ছা, তারপরে ধরুন এমনকি আমাদের, আমি যদি আপনাকে একটা তথ্য দিই, গত কয়েকদিন আগে আমি এই আলোচনা অনুষ্ঠান করতে গিয়ে খোঁজ নিতে গিয়ে জানলাম যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে এমনকি প্রমিত বাংলা ব্যবহারের জন্য তাদেরকে একটা মানে ঠিক অনুশাসনের মতনই দেওয়া হয়েছে, যে যাতে বাংলায় করা হয় এবং প্রমিত বাংলা যাতে লিখতে। কারণ আপনি যেটি বলছেন সেটা মূলত একটি কিছুটা প্রমিত তো এবং কিছুটা প্রমিত তো পরের ব্যাপার। আমি বলছি কিছুটা শুদ্ধ, সাধু চলতি মিশিয়ে যে লেখে তারা। এই যে আর একটি প্রসঙ্গ তুললেন, আমাদের বাংলা চর্চায় এটা কিন্তু একটা বড় সমস্যা, সাধু আর চলতি মিশ্রণ আর কি। যেমন ধরুন আগাগোড়া একটি প্রবন্ধ বা একটি গল্প যাই হোক লেখা হচ্ছে চলতি ভাষায়, কিন্তু ধরুন ইংরেজি 16th century, তাই না, সেটা বাংলা লেখা হচ্ছে 16 শতাব্দী। এখন 16 এবং শতাব্দী দুটোই তো তৎসম শব্দ, সাধু। চলতি ভাষার মধ্যে আসে কি করে? 16 শতকে আমরা তো বাংলা তো লিখছি স্যার, না কাজে এই বাংলা তো সমস্যা আছে। না আমি বলছি যে হ্যাঁ, যে দুটো জিনিস এখানে এলো আপনার কথা থেকে, সেটা হচ্ছে যে বিশুদ্ধতার উপর তো জোর দিলেন, খুবই দরকার। আরেকটা হচ্ছে যে প্রচলনটা কেন হচ্ছে না, মানে এটা দুটোই তো জরুরি। এখন বিশুদ্ধতার ব্যাপারটাতে আমি যেটা যোগ করতে চাইবো যে এটা বিশুদ্ধতাতে একটা জবাবদিহিতার ব্যাপার। এখানে বাংলাদেশ, আমাদের সংস্কৃতিতে কোনো জবাবদিহিতা নেই। আপনি আইন ভঙ্গ করবেন, আপনার কোনো হবে না, শাস্তি হবে না, এবং আপনি যদি ক্ষমতাবান হন তাহলে আপনি আইন ভঙ্গ করে কোনোই অসুবিধা হবে না, এবং আপনি ক্ষমতাও দেখাতে পারেন যে আমি আইন মানি না। তো এই যেখানে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই প্রতিফলন এইখানে ঘটছে। যে আমি মনে করি এগুলো কি শুদ্ধ অশুদ্ধ আবার কি, এগুলো মানে আমি কেয়ারই করি না।
তো আমি যদি ওইটার কোনো আমার দায়ী না থাকে, এই এই যে একেবারে জবাবদিহিতা নেই, এইটা কিন্তু ব্যাপারটাকে বিচ্ছিন্নভাবে দেখলে ঠিক হবে মানে না। আপনি যে সংবিধানে বললেন যে আপনার রাষ্ট্রভাষা বাংলা, আপনি যে আইন করলেন একটি সর্বস্তরে বাংলা করতে হবে, সেটি যে আমি মানছি না, এটার জন্য আমি কারোর কাছে কোনো দায়বদ্ধতা নাই, এবং এটা তো শাস্তির ব্যাপার হওয়ার কথা না, এটা তো ভেতর থেকে আসার কথা। আমরা তো এই রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। আমি এটি শুনবো, একই সঙ্গে আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে, রেখে আমি যাচ্ছি আমার বিরতিতে। সেটি হলো যে আপনারা বলছেন যে সন্তুষ্ট না, কিন্তু যদি বিতর্কের খাতিরেও বলি যে বাংলাদেশটা এগিয়েছে, 1971-এর বাংলাদেশ আর 2017 সালের বাংলাদেশ এক না। সামাজিক উন্নয়নে, সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে আমি যদি মাথাপিছু আয় থেকে শুরু করে এমনকি গড় আয়ু, আর সবই যদি আমরা এগুই, তাহলে সর্বস্তরে বাংলা যতটুকু হয়েছে ততটুকুতে কেন সন্তুষ্ট থাকবো না? স্যার প্রথমে বলছিলেন যে আপনি সন্তুষ্ট নন। আমি এই প্রশ্নটা আবার ফিরে আসবো বিরতির পর। থাকুন আমাদের সঙ্গে দর্শকরা, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আছেন অধ্যাপক সিরাজুল চৌধুরী এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আমরা কথা বলছি অধ্যাপক সিরাজুল চৌধুরী এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমার প্রশ্ন ছিল দুজনের কাছে, যেটি বলছিলেন যে আপনারা অসন্তুষ্ট কেন? আমরা সামাজিক সূচকে তো সবটাই এগিয়েছি, জীবনধারার মান উন্নত হয়েছে, দেশের মানুষ আগের থেকে অনেক বেশি অর্থে, স্বস্তিতে, খাদ্যে, যেটা সরকারি কথাও যদি আপনারা বলেন, সমালোচনা করেন, তাও তো বলবো যে সেগুলো তো ইতিবাচকই। তা বাংলার আর কতটুকু সর্বস্তরে লাগবে, যদি আমাদের আলোচনাটা তাই নিয়ে? হ্যাঁ, সেটাই তো। বাংলা তো উন্নতি হয়েছে, শিক্ষার হার বেড়েছে, এটাও ঠিক, কিন্তু যে উন্নতিটা হয়েছে সেই উন্নতির সাথে বাংলা প্রচলিত না হওয়ার একটা সাদৃশ্য আছে। উন্নতিটা হচ্ছে খাড়া খাড়া উপরের দিকে উঠে গেছে, কিছু লোক উন্নতি হয়েছে, এবং সেই উন্নয়নটা সর্বত্র ছড়িয়ে পড়েনি, একইভাবে ছড়িয়ে পড়েনি। এখন যদি মাতৃভাষার চর্চা হতো সর্বত্র এবং মান ভাষার চর্চা হতো, যে সকলেই শুদ্ধ ভাষায়, যে কথাটা আমরা আলোচনা করছিলাম, শুদ্ধ ভাষায় বলছে, ভাষার উৎকর্ষ বাড়ছে, তাহলে যেটা হতো, তাহলে বুঝতাম যে এই উন্নয়নটা একটা সর্বজনীন উন্নয়ন, এই উন্নয়নটা একটা গণতান্ত্রিক উন্নয়ন। কিন্তু সেই উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন হচ্ছে বৈষম্যমূলক। এবং এই বৈষম্যমূলক হচ্ছে যারা উপরের দিকে উঠছে, যারা ধনীবান হচ্ছে, ধন বৃদ্ধি হচ্ছে যাদের, তারা কি করছে? তারা মাতৃভাষার চর্চা করছে না, বা মাতৃভাষা যে চর্চা করছে শুদ্ধভাবে করছে না। তারাই কিন্তু আদর্শ সমাজের জন্য। অন্য লোকরা আবার ভাবে যে আমি ওই বড় লোকের মতো হব, এবং বড় লোক যা যা করে তাই তাই করব, বড় লোক যেভাবে পোশাক টোশাক পরে সেইটা করব, যে ভাষা আধা ইংরেজি বলবো, এবং ওইটাই হচ্ছে আধুনিকতার লক্ষণ, ওইটাই হচ্ছে উন্নয়নের লক্ষণ। কাজে ওই যে সংস্কৃতি, ওইটা গড়ে উঠছে। কিন্তু সেই জন্য উন্নতি যেটা হচ্ছে সেইটাই কিন্তু আমাদের যে উন্নতির ধরন, বৈষম্যমূলক উন্নতি, সেইটাই কিন্তু মাতৃভাষার চর্চাকে ব্যাহত করছে। এবং এই যে বৈষম্য দূর করতে পারলে, বৈষম্য যখন মাতৃভাষার চর্চা সর্বজনীন হবে, তখন আমরা বুঝবো যে একটা জায়গায় পৌঁছি, একটা সমমাত্রায় পৌঁছেছি, আমরা একই স্তরে আছি। এই যে কথাটি বলেন যে মাতৃভাষার চর্চা সর্বস্তরে, তার মানে তার উদাহরণ আমরা কিভাবে পাবো? কখন আপনি গিয়ে বলবেন যে হ্যাঁ, সর্বস্তরে বাংলা ভাষা আমরা প্রচলন করতে পেরেছি, মাতৃভাষার চর্চা সর্বস্তরে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি কোথায় কোথায় আদালতে চাইবো। আচ্ছা, একদম উচ্চ আদালতে সমস্ত কথা হবে, মানে রায় লেখা থেকে শুরু করে সওয়াল জবাব সমস্ত হবে। 2 নম্বর উচ্চশিক্ষার হবে, সর্ব জায়গায় হবে। 3 নম্বর হচ্ছে খুব জরুরি যে আমরা এই ভাষাকে উন্নতও করতে পারছি, অর্থাৎ এখানে অনুবাদ করতে পারছি, খুব জরুরি। আমরা এখানে নতুন বই লিখতে পারছি, আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা এই ভাষার মধ্যে এমনভাবে করতে পারছি যে আমরা বিশ্বের জ্ঞানকে ধারণ করব এবং জ্ঞানকে প্রকাশও করব। তাহলে ভাষার ধারণ ক্ষমতা এবং ভাষার প্রকাশ ক্ষমতা, এই দুটোই বাড়াতে হবে। স্যার, এটা কি এরকম যে ধরেন যে সর্বশেষ ক্যান্সার নিয়ে যদি একটি গবেষণা হয় আমেরিকা বা ইউরোপের কোনো বড় চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটে, তার ওই গবেষণালব্ধ যে কাগজ বা যে জ্ঞান, সেটি আমি দ্রুতই বাংলা ভাষায় পড়ে নিতে পারছি। আপনি এটা বুঝাতে চাচ্ছেন? আমি বুঝাচ্ছি যে এটা চলে এসছে এবং এটা সকলের কাছে চলে যাচ্ছে। এবং মাতৃভাষার, এটা তো মাতৃভাষার চর্চাটা কিন্তু কেবল একটা স্থূল কথা না। মাতৃভাষা ছাড়া জ্ঞান কখনোই গভীর হবে না, কখনোই সৃষ্টিশীল হবে না, কখনোই স্থায়ী হবে না। কাজে গভীর করার জন্য, সৃষ্টিশীল করার জন্য, স্থায়ী করার জন্য আমাকে মাতৃভাষার মাধ্যমেই করতে হবে। এবং আমরা যে বলছি যে সকল মানুষকে ইংরেজি শেখাবো,
এটার তো কোনো দরকার নেই। সকল মানুষ কেন ইংরেজি শিখবে? এবং একটা স্তর পর্যন্ত বাংলাই শিখবে সে শুধু, তারপরে যারা ইংরেজি দরকার তারা পড়বে, হয়তো দ্বিতীয় ভাষা হিসেবে থাকবে। কিন্তু এইটা কিন্তু একেবারে সর্বজনীন ইংরেজির চর্চার দরকার নাই তো, কেননা এই আমার কৃষক আবার কি করবে সে ইংরেজি জেনে? কিন্তু বিদেশি ভাষা বা যে ভাষা সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, স্যার যেটি বললেন শুধু ইংলিশ কিন্তু না, মানে আমি ফ্রেঞ্চ বলতে পারি, স্প্যানিশ বলতে পারি, বা জার্মান ভাষা বলতে পারি, বা এখন ধরেন যে বিশ্বায়নের কথাটা আপনি দ্বিমত করবেন, চীনের যে ভাষা, এখন তো আমাদের অনেক মানুষ চীনের ভাষা শিখছে, কারণ চীনের সাথে আমরা ক্রমশ আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তো আছি, এখন কিছুটা রাজনৈতিকভাবে আমাদের নৈকট্যের একটা ভাষা, তা সেরকম একটি ম্যান্ডারিন ভাষা যেটিতে অনেক লোক কথা বলে, সেটি শিখতে আমাদের অসুবিধা কি? না, শিখবো তো বটে, কিন্তু সে শিখবে যে চীনে যাবে, এবং ওর অন্যের চীনের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা বাংলা ভাষায় নিয়ে আসবো এবং সেইটাকে সকলের কাছে পৌঁছে দিতে পারবো। এবং আমি মধ্যাপক আপনার কাছে যাবো যে আপনি যদি বলেন যে তাহলে আমরা শিক্ষিত জাতি হব, স্যার যেমনটি বললেন সার্বিকভাবে শিক্ষার মানে কত পার্সেন্ট শিক্ষিত হলো, শিক্ষিত না, শিক্ষার হার আর শিক্ষিত এর মধ্যে নিশ্চয়ই স্যার একটা পার্থক্য আছে। আমি আনোয়ার স্যার আপনার কাছে বলবো যে তাহলে এই যে শিক্ষিত জাতি আর শিক্ষার হার বেশি, এর মাঝে যে পার্থক্যটা, আমার মনে হয় আলোচনাটা সেখানে করতে চান স্যার। শিক্ষার হার আর শিক্ষিত হওয়া দুটো কিন্তু সমার্থক নয়। রবীন্দ্রনাথের একটি কথা চমৎকারভাবে প্রাসঙ্গিক এই মুহূর্তে আমার জন্যে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আহরণের, শিক্ষা আচরণের। তো বাংলাদেশে এখন যে শিক্ষা ব্যবস্থা, সেটা বই ভিত্তিক, ওই আহরণ করা বিদ্যার মতো। সে বইতেও তো সমস্যা, বইতে তো আমার সন্তোষজনক বিদ্যা দিচ্ছে না আর কি। আবার বইয়ের বাইরে কোচিং সেন্টার আছে, অনেক কিছু আছে। তো শিক্ষাটা বাংলাদেশে হচ্ছে না। আমাদের দেশে এতগুলো শিক্ষা কমিশন হয়েছে, কুদরতে খোদার শিক্ষা কমিশনের পর থেকে আমি মনে করি আর কোনোটাই শিক্ষা কমিশন হয়নি। তারা শিক্ষা নীতি নয়, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু সুপারিশ করেছে। ব্যবস্থা আর নীতির মধ্যে গুণগত পার্থক্য আছে, ওই জায়গাটাই বোঝা হয়নি আমার কাছে মনে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত এর জন্যে। বরং ৪৫ বছরে ওই দিকটাতে আমরা কিছুতেই এগোতে পারিনি। আমরা অনেক বাগাড়ম্বর করে, অনেক আবেগী উচ্ছ্বাস দেখিয়ে আমরা প্রত্যেক সরকারের আমলে একটা করে শিক্ষা কমিশন করি, তারপরে যা হয় একই যে তিবিরে ছিলাম সেই তিবিরে। মানে হয়তো শিক্ষার আর হার বাড়ে কিন্তু জাতি শিক্ষিত হয় না। যেমন কদিন আগে মতিঝিল এলাকায় কোনো একটি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ করা হবে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে ইংরেজিতে, প্রার্থীকে প্রশ্নে বলা হয়েছে when were you born। এখন এই যে সর্বস্তরে বাংলা চালু হয়নি, কারণ চাকরি করতে গেলে ইংরেজি বলতে হয়, ইংরেজি শুনতে হয়। বাংলাদেশেও এই ব্যবস্থার কিন্তু সন্তোষজনক নয় আমি মনে করি। তো ছেলেটি উত্তর দিয়েছে আই গেভ বার্থ টু, তারপরে আরো কিছু আছে। তো এখন এই হচ্ছে ইংরেজির অবস্থা। তো আর ভাষার সমস্যা, শিক্ষিত হয়ে কিন্তু সেই ছেলেটি কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ডিগ্রি করা ছেলে, মানে আমি পত্রিকায় যা প্রতিবেদন পেলাম। আচ্ছা, তারপরে দেখুন আমাদের বাংলা থেকে ইংরেজি, কিছুক্ষণ আগে স্যার যা বলছিলেন যে আমরা কিন্তু বাংলায় জ্ঞান চর্চা করব, কিন্তু পৃথিবীর যত বেশি সংখ্যক ভাষা শিখবো, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইতে ভালো বাঙালি আমরা এখন হতে পারছি না। তিনি তো বাংলার বাইরে আরো 17টি ভাষা জানতেন, তার বাঙালির তো খর্ব হয়নি কোনোদিনই আর কি। তো আমরা কিছুই পাচ্ছি না এখন। দেখুন ইংরেজি, বাংলা থেকে ইংরেজি, আমি যে বললাম যে ভাষা প্রতিবন্ধী জাতি, তার একটা দৃষ্টান্ত দিচ্ছে। স্যার আপনি নিশ্চয়ই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের ইংরেজি অনুবাদ পড়েছেন। তো এই অনুবাদটি পড়তে গিয়ে আমি দেখেছি প্রতিটি পাতায় ইংরেজি অনুবাদ ভুল। যেমন একটি দৃষ্টান্ত দিচ্ছি, জেল গেটে বেগম মুজিব বঙ্গবন্ধুকে বললেন তুমি বসেই আছো, আত্মজীবনী লিখো। এর ইংরেজি অনুবাদ হয়েছে সিন্স ইউ আর আইডল ওয়াই ডোন্ট ইউ রাইট ইউর মেমোয়ার্স। এটাকে বাংলা করি, বাংলা করলে হবে যেহেতু তুমি অলস, তুমি তোমার আত্মজীবনী লেখো না কেন। তো এই যে ভাষা, আমরা দুটো ভাষায় কিন্তু পঙ্গু হয়ে আছি আমরা।
তো এখন এই সমস্যা থেকে উত্তরণের পথ কি স্যার? উত্তরণের পথটা কি? আমার কাছে যেটি মনে হয় যে আমরা রাষ্ট্রীয় দিক নির্দেশনার উপর আমি খুব বেশি একটা নির্ভর করব না। আমরা ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে কতটুকু ঐকান্তিক, কতটুকু সচেতন, সেটা কিন্তু একটু দেখতে হবে। স্যার আপনি আরো একটু যোগ করে নেই, আরো একটু যোগ করে নেই। যোগটা হচ্ছে এই, আমাদের বাংলা পত্রিকার ভাষা, সেখানেও কিন্তু সমস্যা রয়ে গেছে। আপনি সার্বিকভাবে গণমাধ্যমের ভাষা বলতে গণমাধ্যমের আমি বলছি, গণমাধ্যমে সেটা ইংরেজি পত্রিকাও হবে। যেমন একটা খবর আছে, ওসি অমুক থানার ওসি সাসপেন্ড, বাংলায় শিরোনাম হলো। এটা কি ইংরেজি হলো না বাংলা হলো? আমি তো বাংলা আছে বরখাস্ত, সাময়িক বরখাস্ত, সাসপেন্ড। আচ্ছা, অমুক ব্যক্তি কন্ডেম সেল, কন্ডেমড সেল না কন্ডেম সেল, কোনটা ইংরেজি ঠিক হবে? টেলিভিশনে স্ক্রলে ইংরেজি বাংলা যে শিরোনামগুলো থাকে প্রায়শই কিন্তু ভুল। এই অবস্থায় স্যার বলতে চাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ব্যক্তিকে এত ক্ষমতাবান মনে করার কোনো কারণ নেই, প্রতিষ্ঠানকেও ক্ষমতাবান করার কারণ নেই। একটা হচ্ছে যে আপনি বললেন ইন্টারভিউতে জিজ্ঞেস করছে ইংরেজিতে, কেন ইংরেজিতে কেন করবে? আমার তো ওইটি তো আসল। তাহলে তো যখন আপনি ইংরেজিতে তাকে প্রশ্ন করছেন, তখন তো তার আতঙ্ক থাকবে বা দুশ্চিন্তা থাকবে যে আমি ইংরেজিতে পারবো কিনা, এবং সে ওই ইংরেজিটা রপ্ত করতে থাকবে, ভুল হোক বা না হোক সে ওইটাই করতে থাকবে। কিন্তু ইংরেজিতে কেন তাকে প্রশ্ন করা হবে, ওইটাই তো প্রশ্ন আমার কাছে। ইংরেজি লিখতে হবে না, লিখতে হবে, মানে কিন্তু পারে কি না পারে সেটা তো ইংরেজিতে লিখতে হবে, সেটা আরেকটা জিনিস, সেটা তো একটা কম্পিউটার অপারেট করার মতো। আমি তো স্যার একটি স্টেটমেন্ট, আমরা যেটা মানে বিবরণী বলি, হিসাব বিবরণী বলি, বা যদি স্যার একটা কোনো সনদ নিতে যান, বেশিরভাগ বেসরকারি ব্যাংকে তো সব ইংরেজিতে। এটা তো অন্য দেশে কি করে, অন্য দেশে যে দেশের ইংরেজি মাতৃভাষা না তারা কি করে, ইংরেজিতে করে, তাদের করে না। তাহলে আমরা তো হীনমন্যতায় ভুগছি, আমরা মনে করছি যে আমরা পারবো না, তাহলে তো আমরা বিশ্বের থেকে পিছিয়ে যাবো, একদম পিছিয়ে যাব। এবং ওটা তো পিছিয়ে যাওয়া তো ইংরেজি না জানার পিছিয়ে যাওয়া না, জ্ঞান নাই, আপনার জ্ঞানের ধারণ ক্ষমতা নাই, জ্ঞানের প্রয়োগ নাই, তাহলে আপনি কি করে করবেন? আপনি জ্ঞানের চর্চা, মূল কথাটা হচ্ছে জ্ঞানের চর্চা নেই এখানে। এবং আপনি শুরুতে যে কথাটা বলছিলেন বাংলা একাডেমি এবং এই যে বাংলা উন্নয়ন বোর্ড, তাই না, এই দুটো এক হয়ে গেল, যে 72 এক হলো। তার আগে যে বাংলা উন্নয়ন বোর্ড ছিল সেটা কিন্তু পাকিস্তানিরা করেছে, এবং তার কিন্তু কাজকর্ম হচ্ছিল, এবং তার দায়িত্ব ছিল যে পাঠ্যপুস্তক তৈরি করবে। তখন যেটা বাংলা উন্নয়ন বোর্ড, বাংলা একাডেমি এক হয়ে গেল, কেননা একজন পরিচালক ছিলেন বাংলা একাডেমির, তার ইচ্ছে হলো যে তিনি মহাপরিচালক হবেন। এখন মহাপরিচালক হলে দুটো প্রতিষ্ঠানকে এক করে ফেলা হয়, দুটো প্রতিষ্ঠান এক করা হয়ে গেল, কিন্তু ওই যে দায়িত্বটা ছিল পাঠ্যপুস্তক রচনা করা, সেই দায়িত্বটা বাংলা একাডেমি আর পালন করলো না। এবং বাংলা একাডেমির উন্নয়ন দাঁড়ালো যে প্রথমে ওই মহাপরিচালক একটা বললেন যে দেয়াল তুলতে হবে, দেয়াল মানে পৃথিবীর কোনো একাডেমি নাই যেখানে দেয়াল নাই, তো দেয়ালটা প্রধান হয়ে দাঁড়ালো। তারপরে হলো যে বাংলা একাডেমি এখন যেটা করেছে, যেটা যে বাংলার এই যে বানান, এই বানানের উপর যে হস্তক্ষেপ করছে, এটা আমি মনে করি অন্যায় হস্তক্ষেপ। এগুলো কোনো প্রয়োজন ছিল না। এই অন্যায় হস্তক্ষেপ আমরা পাকিস্তান আমলে দেখতাম, সোজা বাংলা করা, কতগুলো বর্ণ তাড়িয়ে দেওয়া, সেইগুলো তাড়িয়ে দেওয়ার করে আপনি সমস্ত দীর্ঘিকারগুলোকে রস্বীকার করে ফেলছেন। আপনি চিন বানান চয়রস্যি দিচ্ছেন, শ্রেণী বানান দীর্ঘিকার দিচ্ছেন, রচনাবলীতে রস্বীকার আনছেন, এমনকি বাংলা একাডেমির নাম সেইটা আইন করে আপনি দীর্ঘিকার করলেন। আচ্ছা, দীর্ঘিকার ছিল রস্বীকার করলেন, মনে করলেন এইটা একটা মস্ত উন্নয়ন, আমি দীর্ঘকার কেটে আমি একটু রস্বীকারটা বাড়ালাম, এটা একটা মস্ত উন্নয়ন। আপনার কাজ ছিল গবেষণা করা, আপনার কাজ ছিল অনুবাদ করা, আপনার কাজ ছিল নতুন নতুন বই প্রকাশ করা। আমাদের সঙ্গে সাবেক মহাপরিচালক আমাদের সঙ্গে আছেন, আমরা নিশ্চয়ই তার কাছে এই বক্তব্য শুনবো। আরেকটি প্রশ্ন আমি রেখে যেতে চাই, বিরতির পর শুনবো, যে আসলে তাহলে দায় কার কাছে চাপ, বা প্রাতিষ্ঠানিক কথা বলছেন আপনার, তাহলে কোন প্রতিষ্ঠানের কাছে আমাদের এই চাওয়া হবে যে আমার যে বাংলা ভাষার চর্চা, আমি যে শিক্ষিত হতে চাই বাংলা ভাষায়, বা সর্বস্তরে বাংলা ভাষার যে কথা 52 সালে বলেছিলাম, যার রেশ ধরে আমরা স্বাধীনতার সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করেছি, তাহলে এই দায় এখন কার ঘাড়ে চাপাবো, কে আমাদের এই দায় থেকে মুক্ত করবে? এই প্রশ্নের জবাব শুনবো বিরতির পর। দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে, শুনবেন এই প্রশ্নের জবাব।
আমাদের আরও একবার উপসংহারে আমি অধ্যাপক সুজান হোসেন আপনার কাছে যাবো। সাবেক মহাপরিচালক হিসেবে আপনাকে পেয়েছি, আমি বলছি যে আপনাকে পরিচয় করে, এবং স্যার যেটি বললেন বাংলা একাডেমির দায়। আর আমি যদি প্রশ্ন আরও একটু যুক্ত করে বলতে চাই যে তাহলে বাংলা একাডেমি এখন আমাদের নতুন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পেয়েছি, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, বাংলা উন্নয়ন বোর্ডের কথা আমাদের এখানে আলোচক হিসেবে এসেছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উনি মনে করেন যে আবার বাংলা উন্নয়ন বোর্ড একটি করা দরকার, বা অমন একটি কর্তৃপক্ষ করা দরকার যারা বাংলা ভাষার এই বিষয়টি দেখবেন। আপনি কি মনে করেন? বাংলাকে যদি সর্বস্তরে চালু করতে হয় তাহলে কর্তৃপক্ষ বাড়িয়ে কোনো কাজ হবে না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ব্যক্তির নিজস্ব উদ্যোগ এবং ঐকান্তিকতা অনেক বড়, যদিও সামগ্রিকতা তার মধ্যে আছে। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন, তাকে তো কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবস্থা, কোনো প্রক্রিয়া বলেনি যে তোমাকে বাংলার বাইরে আরও 17টি ভাষায় পারঙ্গমতা অর্জন করতে হবে। তিনি করেছেন। আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে অত্যন্ত যশস্বী অধ্যাপক ছিলেন ABM হাবিবুল্লাহ, তিনিও একাধিক ভাষা জানতেন নিজস্ব উদ্যোগে। তো এবং শুদ্ধতারও চর্চা যারাই করেন না কেন নিজস্ব উদ্যোগে। যেমন স্যার ইংরেজির অধ্যাপক হয়ে বাংলা ভাষায় গদ্য সাহিত্যে যে একটা নিজস্ব ধারা, স্যারের নিজস্ব, এটা তো কোনো প্রতিষ্ঠান স্যারকে শেখায়নি, স্যার নিজেই রপ্ত করেছেন। এই রীতিটি, এই ভাষা রীতিটি কেউ অনুকরণ করতে পারবে না, কেউ পারবে না, কোনোদিনই পারবে না। এটা আমি তো সেই জন্য ব্যক্তির উদ্যোগ আমি গুরুত্ব দেব। তবে প্রতিষ্ঠান অর্থাৎ রাষ্ট্রের একটি বড় দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্রের কর্ণধার অনেক সমস্যা আছে। স্যারের শ্রেণী বিশ্লেষণ থেকে দেখলে রাষ্ট্রের কর্ণধার যারা হয় তাদেরকে নিয়ে অনেক সমস্যা থাকার কথা। সেখানেই সমস্যা আছে আমাদের, কারণ বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব যিনি ডান বাম সব কিছুকেই একীভূত করে নিয়ে একটা ঐকমত্য তৈরি করেছেন, সেই নেতৃত্ব পাওয়া খুব কঠিন হবে। আর একটি হচ্ছে বাংলা একাডেমির কিন্তু দায়িত্বই ভাষা এবং সাহিত্যের পরিচর্যা করা। এবং 72-এ বাংলা একাডেমি থেকে পরিচালক থেকে মহাপরিচালক হলো, তারপর থেকে পাঠ্যপুস্তক আছে, একটি বিভাগই আছে বাংলা একাডেমির পাঠ্যপুস্তক বিভাগ। অনুবাদ আছে কিন্তু খুবই কম, কারণ বাংলা একাডেমির কাছে জাতির প্রত্যাশা কিন্তু হিমাদ্রি সম। তার তুলনায় বাংলা একাডেমির অবদান খুব সামান্য, এটা আমি স্বীকার করে নেব। কারণ আর্থিক সীমাবদ্ধতা, জনবলের সীমাবদ্ধতা, উপরন্তু বাংলা একাডেমিতে দীর্ঘকাল জনবল নিয়োগের কোনো অনুমোদন ছিল না। এখন বাংলা একাডেমি অনেকটাই করণিক সর্বস্ব একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অথচ এককালে বাংলা একাডেমিতে মননশীল মানুষেরা কাজ করতেন, তারা সৃজনশীল ছিলেন, কিন্তু সেই সৃজনই প্রবণতাটি বাংলা একাডেমিতে এখন পাওয়া খুব কঠিন হবে, এবং এর জন্য সামগ্রিক প্রক্রিয়াই দায়ী। আর বানানের ব্যাপারে বাংলা একাডেমি বানানের যে প্রমিতকরণ যে কাজটি করে, এটা কিন্তু বাংলা একাডেমির আমলাতান্ত্রিক প্রক্রিয়া হয় না, কারণ একটা কমিটি করা হয়, কমিটিতে বাংলার যারা পণ্ডিত মানুষ আছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সদস্য করে তাদেরই সুপারিশ অনুযায়ী কিন্তু বাংলা ভাষা বানানের এই ধরনের রীতি চালু করা। কিন্তু স্যার এই রীতি যখন অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরীর মতন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ নাকচ করেন, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জন্য প্রশ্নটা বাংলা একাডেমি তো কমিটি তো বাংলা একাডেমি করে দিয়েছে এবং বাংলা একাডেমি প্রচলন করছে বাংলা। এখন আমি শ্রেণী বানান দীর্ঘিকার দিয়ে লিখছি, এইটা কম্পিউটার অপারেটর স্বীকার করে দিচ্ছে। এখন যারা শ্রেণী চিরকাল ধরে এইটা শিখে এসছে তারা কি করবে? এবং যাকে শ্রেণীকে মানে শ্রেণী বলতে এখন আমরা গরিব মানুষকে বোঝাই, যে ওই গরিব শ্রেণীর, তাকে আমি তার দীর্ঘত্ব একটা দীর্ঘিকারের মধ্যে ছিল, ওইটাকেও কর্তন করে আমি তাকে হ্রস্ব করে দিলাম। পরিমার্জন সংস্করণ কি হবে না স্যার? না, পরিবর্তন স্রোতের মতো হবে। আমরা ইংরেজির কথা বারবার বলছি, ইংরেজির ভাষার যে লেখা এবং ইংরেজি যে উচ্চারণ কোনো অনেক জায়গায় কোনোই মিল নাই। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে PhD করলাম তার হচ্ছে LEICESTER, লেইসেস্টার, ওটা হচ্ছে লেস্টার।
তো এইখানে এইরকম অসংখ্য পাবেন, তারা বদারই করছে না, তারা চিন্তাই করছে না যে কি করে এইটাকে শুদ্ধ প্রমিতকরণ করা যাবে। স্যার আমরাও তো গ্রহণ করে ফেলছি, আমরা তো স্যার ল্যাপটপের বাংলা করছি না। হ্যাঁ, সেই এগুলো তো আপনাদের চেয়ারের বাংলা করার দরকার নাই তো, এগুলো শুধু আপনি বানান নিয়ে এত হইচই, এত বানান নিয়েই সংস্কারের মধ্যে যাচ্ছেন কেন? ভাষাকে চালু করেন, ভাষাকে ব্যবহার করেন, ভাষাকে বিকশিত করেন, ভাষাকে উন্নত জায়গায় নিয়ে যান, ভাষার ধারণ ক্ষমতা বৃদ্ধি করেন, প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করেন এবং অনুবাদ করেন। যে কথাটা আনোয়ার হোসেন বললেন আপনি, এটা খুবই সত্য কথা যে বাংলা একাডেমি অনুবাদের দায়িত্ব খুব গভীরভাবে কখনোই নেয় নাই এবং এটার খুবই এটার একটা উত্তর আছে স্যার। আমি নিজে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা বাংলায় আমাদের একটা বাজেটের মধ্যে একটা থোক টাকা দেওয়া থাকে অনুবাদের জন্য, কোনোদিন কোনো অনুবাদ করা হয় না এবং অনুবাদ করার জন্য যে আগ্রহ, যে তার যে সম্মান এবং অনুবাদের জন্য যে যৌথ উদ্যোগ, সেইগুলো না হয় না এবং অনুবাদ তো খুব কঠিন কাজ এবং এই তো একা কেউ করতে পারবে না। আমার নিজের অভিজ্ঞতা হলো, আমি ব্যক্তিগতভাবে অনুবাদে খুবই আগ্রহী সবসময়। আমি যখন বাংলা একাডেমির দায়িত্ব নিলাম, খোঁজ করে দেখলাম অনুবাদ খাতের অতি সামান্য বরাদ্দ। তো বরাদ্দ বাড়ানো খুবই কঠিন, অর্থমন্ত্রীর সঙ্গে দেন দরবার করে কোনো ফল হয় না। বাংলা একাডেমির নিজস্ব সম্পদ হচ্ছে বই বিক্রি করে যে টাকাটি পাওয়া যায়, সেটিও যত সামান্য, কারণ জরুরি খাতে ব্যয় হয়ে যায়। তো আমার সময় মতো গোটা 4-5 বাংলা উপন্যাসের ইংরেজি অনুবাদ করতে পেরেছিলাম, কিন্তু বিদেশি ইংরেজি ভালো বইয়ের বাংলা অনুবাদ করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ কপিরাইট পারমিশন নেওয়া বেশ কঠিন হয়ে গিয়েছিল। না, এখন কথাটা হচ্ছে, আমি একটু ঢুকি, তার মধ্যে কথা হচ্ছে যে বাজেট ইত্যাদি তো আছে, কিন্তু লক্ষ্যটা ঠিক করতে হবে, আমার কর্তব্যটা কি। বাংলা একাডেমির কর্তব্যগুলো কখনো নির্দিষ্টভাবে করা হয়নি। বাংলা একাডেমি অনুষ্ঠান প্রয়োজিতরা, নানান রকম সম্মেলন ইত্যাদি ইত্যাদি তো করবে না। এটা একটা প্রতিষ্ঠান যেটা বাংলা ভাষাকে উন্নত করবে এবং দায়িত্ব নিয়ে নিয়েছে, উন্নয়ন বোর্ডের দায়িত্ব সেটাও নিয়ে নিয়েছে। অর্থাৎ পাঠ্যপুস্তক তো করতেই হবে, অনুবাদ করতে হবে, গবেষণা করতে হবে, নতুন নতুন বই। আমি যদি প্রশ্ন করি তাহলে যে একটি চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিক মানে সর্বশেষ সংস্করণ কোনো একটা বই ইংলিশে বা ফ্রেঞ্চে প্রকাশিত হয়েছে বা স্প্যানিশে আমরা পেয়েছি, সারা মানে পৃথিবীর কোনো একটা গবেষণা বই একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপরে বা একটা ক্যান্সারের উপরে কোনো গবেষণা, সেটি অনুবাদ করে, সেই বই অনুবাদ করে দিবে, মানে মেডিকেল সায়েন্সের বই অনুবাদ করে দিবে কে স্যার? সেটা কি বাংলা একাডেমি করবে? না, বাংলা একাডেমি করবে, নিজে করবে না, কিন্তু বাংলা একাডেমি ব্যবস্থা করবে যে বাংলা একাডেমি তার বিশেষজ্ঞ নিয়ে আসবে, চিকিৎসা বিশেষজ্ঞ নিয়ে আসবে, ভাষা বিশেষজ্ঞ নিয়ে আসবে, করে এই যে এই জ্ঞানটাকে, চিকিৎসার এই জ্ঞানটাকে চিকিৎসকদের কাছে পৌঁছে দেবে। এখন তো সকল শিক্ষার্থীদের পৌঁছে এখন শুরু থেকে, যে যারা শুরু নিয়ে ওইটা নিয়ে বুঝতে পারবে এবং তার সাথে ভাষা যে দূরত্বটা সৃষ্টি করে অন্য ভাষা, বিদেশি ভাষা, সেই দূরত্বটা থাকবে না। জ্ঞানের এই বিষয়টার সাথে শিক্ষার্থীর যে প্রত্যক্ষ যোগাযোগ, সেটার মধ্যে কোনো দেয়াল থাকবে না। আমরা তো একটা অদৃশ্য দেয়াল। আমি দুজনকেই প্রশ্ন করে শেষ করছি, স্যার আবার যদি বলেন তাহলে কার কাছে আপনি, মানে আপনারা দুজনই রাষ্ট্রের একটা কথা বলছিলেন, তা রাষ্ট্র তো পরিচালনা করে স্যার সরকার, আর সরকারের অনুদান বলেন বা সরকারের দান বলেন বা সরকারের অনুমোদিত বাজেট থেকে বাংলা একাডেমি একটা কাজ করে, আমাদের টেক্সটবুক বোর্ড তো স্যার আলাদা আছে। তাহলে এই বাংলা ভাষার দায়িত্বটা কে নিয়ে বলবে যে আমি বাংলা ভাষা কেন সব জায়গায় প্রচলিত হচ্ছে না, কেন সুপ্রিম কোর্টে বাংলা ভাষায় রায় লেখা হচ্ছে না, কেন চিকিৎসা বিজ্ঞানের অনুবাদ আমি পাচ্ছি না, কেন আমার কম্পিউটার সায়েন্সে আমি গুগলে, ইন্টারনেটে সারা পৃথিবীর সঙ্গে যে যুক্ত হচ্ছি ইংরেজি ভাষার মাধ্যমে, তার যথাযথ প্রতিশব্দ আমি কার কাছে পাবো? এইটা যদি দুজনে একটু বলে স্যার শেষ করেন। প্রথমত আমি একটু আগের কথা যোগ করে দিই স্যারের কথার সঙ্গে। বাংলা একাডেমির প্রাতিষ্ঠানিক চরিত্র কিন্তু নির্ধারিত নয়, সমস্যাটা ওখানে আছে। এটা আমার সময় আমি অনুভব করেছি যে বাংলা একাডেমি কি একটা গবেষণা প্রতিষ্ঠান না আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান, এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা। এবং বাংলা একাডেমি আমার সময় অধ্যাদেশ ছিল, আইন করার খুব চেষ্টা করেছি, পারেনি, কারণ আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক দিক নির্দেশনার অভাব। কিন্তু তার মধ্যে এই যে বাংলা একাডেমি কি কাজ করবে, সভা সম্মেলন, আমি মনে করি যে এগুলো বাংলা ভাষার সাহিত্য পরিচর্যার জন্য কিছুটা প্রয়োজন আছে, কারণ একাডেমিক সেমিনার ছাড়া কিন্তু একাডেমিক ওয়ার্ল্ড কখনোই এগিয়ে যেতে পারে না। কিন্তু যে কাজগুলো যেভাবে করা উচিত ছিল সেখানে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে সমীকরণ হয়নি, এটা আমি অস্বীকার করব না। এখন আপনার প্রশ্নে আসি যে হ্যাঁ, আমি মনে করি যে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে
কারণ এই রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটি গতানুগতিক রাষ্ট্র নয়। এই রাষ্ট্রটি লড়াই করে স্বাধীন হয়েছে একটি আদর্শ লক্ষ্যকে সামনে রেখে। কিন্তু সমস্যা হয়ে গেছে রাষ্ট্রের কর্ণধার যারা থাকেন তাদের, রাজনৈতিক কর্তৃপক্ষ রাষ্ট্রকেই করতে হবে। স্যার যদি একটু হ্যাঁ, না, এটা তো রাজনৈতিক রাষ্ট্রকেই করতে হবে, রাষ্ট্রকে নিজে নিজে করবে না। সরকার বলছেন আপনি, সরকার বদল হবে কিন্তু রাষ্ট্র একই থেকে যাচ্ছে, এবং সরকারের বদলের সাথে কোনো রাষ্ট্রীয় নীতির পরিবর্তন হবে না। এখন হচ্ছে রাষ্ট্রকে বাধ্য করতে হবে। কে বাধ্য করবে? রাষ্ট্রকে তারাই বাধ্য করবে যারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই যুদ্ধের যে চেতনাটা ছিল, সেই চেতনার কথা আমরা বলি, চেতনাটা আমরা অনুধাবন করতে চাই না। চেতনাটা হচ্ছে সমাজ বিপ্লবের চেতনা, অর্থাৎ একটা নতুন সমাজ গড়তে হবে। কেবল যে রাষ্ট্র ছোট করছি তা না, সমাজকে বদলে দেব, বৈষম্যমূলক সমাজ থাকবে না। এই ধারাবাহিকতায় ব্রিটিশের বৈষম্য, পাকিস্তানি বৈষম্য, ওইটা আমরা দূর করব। সেই বৈষম্যময় সমাজ যদি প্রতিষ্ঠা করতে পারি, তখন মাতৃভাষার চর্চা সর্বজনীন হবে। তাহলে আমরা আবার ঘুরে ফিরে রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে যাচ্ছি এবং মানুষকে হয়তো বাধ্য করতে হবে রাজনৈতিক পরিচালনার সঙ্গে যারা তারা যেন এটা করে, সেটাই চাও। আপনি সেটাই বলছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই পর্বের উপসংহার শেষ করব। আমাদের পরবর্তী পর্বে আমাদের সঙ্গে যুক্ত হবেন অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম এবং অনুবাদক রাজু আলাউদ্দিন। দুজনেই বলছিলেন যে অনুবাদের একটি বড় বিষয়, আমরা সেটি আলোচনা করব পরের পর্বে। আমাদের সঙ্গে থাকুন।